নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন 4 সন্তানের মা। পরে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম আসে আওয়ামী লীগের স্থানীয় সাবেক নেতা রুহুল আমিনের। এ ঘটনায় ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়ে প্রশাসন, সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। মূল আসামি রুহুল আমিন কারাগারে থাকলেও অনেকটা গোপনে 18 মার্চ হাইকোর্ট থেকে জামিন করান তার আইনজীবী। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে জামিন শুনানির অনুমতি নেওয়া হলেও শুনানি হয় বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে। এতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে একই বেঞ্চে আবেদন করেন। এরই প্রেক্ষিতে সাপ্তাহিক বন্ধের দিন সুবর্ণচরের ধর্ষণ মামলার প্রধান আসামির জামিন বাতিল করেন হাইকোর্ট, যাকে বিরল ঘটনা বলছেন অ্যাটর্নি জেনারেল। জানান, তথ্য গোপন করায় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হবে। মাননীয় দুজন বিচারপতি তাদের চেম্বারে বসে এই যে জামিন আদেশ দেওয়া হয়েছিল সেই জামিন আদেশটি তারা প্রত্যাহার করেছেন, এটাকে রিকল করেছেন, এবং ফলে এই আসামিকে যে জামিন দেওয়া হয়েছিল আদালতকে ভুল বুঝিয়ে যে জামিন হাসিল করা হয়েছিল সেটা বাতিল হয়ে গেল। এ ঘটনার পর সংশ্লিষ্ট বেঞ্চের নথি ঘেঁটে পাওয়া যায় অবিশ্বাস্য তথ্য। 18 মার্চ ওই বেঞ্চে মোট জামিন শুনানি হয়েছে 221টি, আর জামিন পেয়েছেন 200 আসামি। এর মধ্যে 55 জনই হত্যা মামলার। অবকাশকালীন বেঞ্চ বসেন মাত্র 3 ঘন্টা। এর মধ্যে 15 মিনিট বিরতি, অর্থাৎ সবগুলো জামিন হয়েছে মাত্র 165 মিনিটে। তার মানে প্রতি 44 সেকেন্ডে হয়েছে একটি করে জামিন। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন, এভাবে ঢালাও জামিন দেওয়াটা ঠিক হয়নি। 44 সেকেন্ডে একটা করে জামিন, তো কখনই রেকর্ড দেখলো, কখনই আইনজীবীর বক্তব্য শুনলো, বা কখনই রাষ্ট্রপক্ষের অপোজিশন বা এই বেল দেওয়ার বিরুদ্ধে যে বক্তব্য রেখেছে এটা শুনলেন কখন? কাজে এটা অত্যন্ত খুব গ্রহণযোগ্য একটা পদক্ষেপ বলা যায় না। আরো বিস্ময়কর বিষয় হলো, সুবর্ণচরের রুহুল আমিনের জামিন আবেদনটি তালিকাতেই ছিল না সেদিন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 3 দশক পর যাত্রা শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর। নির্বাচিত সদস্যদের নিয়ে ডাকসু ভবনে বসে প্রথম সভা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব পাশ হয়। তবে ফের নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়েই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। এদিকে ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদেও হয়েছে প্রথম বৈঠক। বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন শেষে প্রথম দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে এটি শুরু হয় সকাল 11টার কিছু পরে। প্রথম দিনের সভায় উপস্থিত ছিলেন সবাই। আলোচনা হয় পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন আমরা আশ্বাস পেলাম যে তিনি সব ধরনের সহযোগিতা দেবেন, বিশ্ববিদ্যালয় যেভাবে চায় ঠিক সেভাবে আমরা পেয়েছি। সেই কারণেই মূলত আজকের এই কার্যকর পরিষদ ডাকসু এই পুনর্জীবিত হলো দীর্ঘ প্রায় 3 দশক পর। সে কারণে আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান, সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। আমরা কেন্দ্রীয় ডাকসুর বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসুর তার বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন একটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে। সিদ্ধান্ত হয়ে গেছে প্রাথমিকভাবে, তিনি সেটার ব্যাপারে প্রস্তাবনা আকারে আমাদেরকে জানাবেন। এই নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি, যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে। সেই জায়গা থেকে আমি সহ আরো কয়েকজন অপোজ করেছেন। তবে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়েই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ডাকসু বাংলাদেশ ছাত্র ফেডারেশন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাসদ ছাত্রলীগ। পুনর্নির্বাচনের দাবি সহ আরো 2টো দাবি যেটা নতুন করে যুক্ত করলাম, সেটা হচ্ছে যে সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে ছাত্র প্রতিনিধি চাই। পুনঃভোটের পাশাপাশি নির্বাচনের সাথে জড়িত সব শিক্ষক কর্মকর্তার পদত্যাগের দাবিতে মৌন মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা যারা আপনার এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের আমরা বিচার দাবি করছি। ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদেও হয়েছে প্রথম বৈঠক। ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও দাহ্য পদার্থের গুদাম অপসারণে অভিযান চলবে। তবে কোনো ব্যবসায়ী যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখা হবে।
পুরানো ঢাকার স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মত বিনিময় সভায় র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবাসিক এলাকা থেকে বিপজ্জনক কেমিক্যালের গোডাউন অপসারণের উদ্যোগ নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযান পরিচালনার জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়। প্রথম দিকে অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয়। ঝুঁকিপূর্ণ সব কারখানা ও গোদাম অপসারণে ব্যবসায়ী জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে র্যাব। ব্যবসায়ী প্রতিনিধিরা চলমান এই অভিযান বন্ধের দাবি জানান। তবে র্যাব মহাপরিচালক বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় অভিযান চলবে, তবে কোনো ব্যবসায়ী যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। এই এলাকার মানুষ এদের সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে এখানে যারা বসে আছেন কারো দ্বিমত নাই বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দ্বিমত আছে আপনাদের? সো লেটস ডু ইট। আমরা আসলে এটা করি এবং সবার জন্য যেভাবে ভালো হয় সেভাবে আমরা এটা করি, ঠিক আছে? কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে হবে। এই পুরনো ঢাকা এটা ঐতিহ্যবাহী এলাকা। র্যাব মহাপরিচালক আরও বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিপক্ষ নয়, তাদেরকে সাথে নিয়েই কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যায় এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরও অনেকে। ভিন্নমত দমনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে সদ্য প্রয়াত কবি আল মাহমুদ স্মরণে এক শোক সভায় তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ন্যায্য দাবির পক্ষে বিএনপির আন্দোলনের বিজয় শিগগিরই হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে পাঠায়, সাহিত্যিককে কারাগারে পাঠায়, শিল্পীকে কারাগারে পাঠায় এবং সাংবাদিককে কারাগারে পাঠায়। কেউ এতটুকু ভিন্ন মত পোষণ করলে তারপর নির্যাতন নেমে আসে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দল সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সড়ক পরিবহন মন্ত্রণালয় অচিরেই পরিবহন সেক্টরের দুর্বলতাগুলো খুঁজে বের করে তার নিরসনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। এছাড়া নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো কার্যকর করার তাগিদ দেন তিনি। সড়কের নৈরাজ্য ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে 14 দল সারা দেশে সমাবেশ করবে বলেও জানান নাসিম। পুলিশ কমিশন দেলকার বলেছেন আমরা কঠোর হব, কঠোর হন নাই কেন এখন পর্যন্ত? আমি জিজ্ঞাসা করি, কবে আর কঠোর হবেন আপনারা? মাননীয় প্রধান নির্দেশ দিয়েছে, কেন এগুলো হচ্ছে আর বাস্তবায়ন? যারা এই ব্যাপারে কাজ করে তারা সবাই রেসপন্সিবলের জন্য। এই সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইনকে রুখতে হবে। এইসব ফ্র্যাঙ্কেনস্টাইনে আমার শেখ হাসিনার অর্জনকে নষ্ট করে দেবে। নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। জামিন স্থগিত চেয়ে এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ সকালে এই আদেশ দেন। আদালত বিষয়টি খতিয়ে দেখে আসামির জামিন স্থগিত করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত 18 মার্চ ওই দুই বিচারপতি আমিনকে জামিন দেন। ধর্ষণের মামলায় গত 4 জানুয়ারি রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত জামিন নাকচ করলে আসামিপক্ষ উচ্চ আদালতে যান। গত বছরের 30 ডিসেম্বরের নির্বাচনের রাতে আসামি রুহুল আমিন দল বেঁধে ওই নারীকে ধর্ষণ করে। রুহুল আমিন তখন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। এক মুহূর্ত দেরি করেন, আদালতকে ভুল বুঝিয়ে আদালতের ম্যাল প্র্যাকটিস করে এই জামিনটা নেওয়া হয়েছে। এটা আদালত যখনই বুঝতে পেরেছেন, এই জন্যই আজকে দিন আদালত বসার কথা না, তারপরও বিজ্ঞ আদালত দুজন তাদের চেম্বারে বসেই এই অর্ডারটাকে তারা প্রত্যাহার করে নিয়েছেন, রিকল করেছেন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। বাইপাস সার্জারির পর ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। শরীর থেকে এরই মধ্যে টিউব খুলে নেওয়া হয়েছে বলে জানান সিঙ্গাপুরে তার চিকিৎসা সমন্বয়কারী ডক্টর আবু নাসার রিজভী। তিনি জানিয়েছেন, টিউব খোলার পর তিনি কথা বলেছেন। চিকিৎসকরা ধীরে ধীরে ওবায়দুল কাদেরের ঘুমের ওষুধ কমিয়ে আনছেন বলেও জানান ডক্টর আবু নাসার রিজভী। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য
কার্ডিওথোরাসিক সার্জন সেবাস্টিয়ান কুমার স্বামী এই বাইপাস সার্জারি করেন। এর আগে গত ৩ মার্চ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হার্টে ধরা পড়ে 3টি ব্লক। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে নেওয়া হয় সিঙ্গাপুরে। এমপিও ভুক্তি দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের একাংশ বন্ধ করে কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা জানান 2018 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এবার আশ্বাস নয়, দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চান তারা। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় কষ্টের দিন কাটাতে হচ্ছে বলেও জানান আন্দোলনকারীরা। বুধবার থেকে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন সারা দেশের নন এমপিও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন তারা। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি আন্দোলনকারীদের। উনি কথা দিয়েছেন, উনি কথা রাখবেন, কাজে ওনার সাথে আমাদের দেখা করে আমাদের মনের কথা, প্রাণের কথা, আমাদের দুঃখের কথা, জ্বালা যন্ত্রণার কথা, বঞ্চনার কথা আমরা বলতে পারি, তবেই আমাদের এই দাবি পূরণ হবে। সকল শিক্ষক যেগুলি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি সবটি এমপিভুক্ত চাচ্ছি। 5 জানুয়ারির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। অনেক কষ্টে এখানে বসে আছি, এর আগে কতবার আসছি, আর কতবার এভাবে আসবো। অস্তিত্বের দাবি, পানির দাবি, এই দাবির প্রতি সবাই সহানুভূতি হয়ে অতি সত্বর দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হোক। রাঙ্গামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যার 4 দিন পর বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা সহ 20 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে বিলাইছড়ি থানায় এই মামলা করেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন। এদিকে মামলার অন্যতম আসামি বনরূপার ত্রিদীপ নগর ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশিস চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ফারওয়া ইউনিয়ন থেকে পরিবার নিয়ে নৌকায় করে বিলাইছড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুরেশ কান্তি তঞ্চঙ্গা। এই হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জিএসএসকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মাহমুনুর রহমান ও বিচারপতি SM কুদ্দুস জামানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 18 মার্চ মামলার আসামি রুহুল আমিনকে 1 বছরের অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে আসামি রুহুল আমিনের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সকালে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হলে তার জামিন আদেশ প্রত্যাহার করে আদালত। জাতীয় সংসদ নির্বাচনের রাতে সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গত 4 জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ দুপুরে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। রুশ যোগসাজশ নিয়ে প্রতিবেদন, ট্রাম্পের 6 সহযোগী সহ 34 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। ঘরে নুন আনতে পান্তা ফুরায়, সে ঘরেই ছেলে জয়নাল আবেদিন উদ্ভাবন করে চলেছেন একের পর এক ডিভাইস। চুয়াডাঙ্গার বড়সলুয়া গ্রামের দরিদ্র ভ্যান চালকের ছেলে জয়নালের এমন উদ্ভাবনী নেশা ছোটবেলা থেকেই। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এরই মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন জয়নাল। চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই উদ্ভাবনের নেশায় মত্ত চুয়াডাঙ্গার বড়সলুয়া গ্রামের জয়নাল আবেদিন। ভ্যান চালক বাবার স্বল্প রোজগার দিয়েই উদ্ভাবন করে চলেছেন একের পর এক ডিভাইস। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু পিরিয়ড অ্যানাউন্সার, যা স্কুলে প্রতিটি ক্লাসের শুরু, শেষ এবং বিরতির ঘোষণা দেয়। আমার স্বপ্ন এটা সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রতিষ্ঠিত করা। একটি সতর্কবার্তা, এই মুহূর্তে আপনার জমিতে সেচের পরিমাণ পরিপূর্ণতা হয়ে গেছে। কৃষকদের জন্য বানিয়েছেন ডিজিটাল কন্ট্রোলার, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেচের পাম্প চালু ও বন্ধ করা যায়। চোর কিংবা দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পেতে উদ্ভাবন করেছেন ডিজিটাল সিকিউরিটি ডিভাইস। এছাড়া অপরাধী খুঁজে বের করা সহ নানা ধরনের বিপদে সাহায্য করবে সফটওয়্যার নির্ভর প্রযুক্তি মাইন্ড সাউন্ড প্লেয়ার। মানবিক বিভাগে পড়াশোনা করার পরেও এই যে বিষয়গুলো আবিষ্কার করেছে